এই হরমুজ প্রণালী থেকে ইরানের বছরে আয় হবে $60 বিলিয়ন কমপক্ষে, এবং সেটি তাদের বিশেষজ্ঞরা বলছেন 70 থেকে $80 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। তিনি পারস্য উপসাগরের নাম ট্রাম্প উপসাগর দিতে চেয়েছিলেন। এইসব দেশের জাহাজ কি আমেরিকা আন্তর্জাতিক জলসীমায় আটকে দিতে পারবে? আপাতভাবে বলা যায় যে বিজয়টা ইরানের হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা যে অনেকটাই ভেস্তে গেছে সেটি আপনারা সবাই সেই তথ্য জেনে গেছেন। এরপরে বেশ দীর্ঘ সময় ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, কিন্তু এখন তিনি নীরবতা ভেঙেছেন, তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন এবং ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন। ফক্স নিউজকে তিনি সর্বশেষ যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেটি প্রথমে দিয়ে শুরু করি। ফক্স নিউজকে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা যা চাইব ইরান তাই দিয়ে দেবে, এবং তার এই যে কথা, সেই কথাটা আসলে পোস্টটা দেখলে অনেকটা হাস্যকর মনে হবে। তিনি বলছেন যে ইরান একদিনে আমাদের বিমানবাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কনে লক্ষ্য করে ঘন্টায় 2000 কিলোমিটার পর্যন্ত গতিতে 101টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। তার সবগুলোই ধ্বংস হয়ে গেছে, সেগুলো সব গভীর সমুদ্রে চলে গেছে। যদিও ঠিক একই ধরনের মন্তব্য ট্রাম্প আগেও করেছিলেন। ফক্স নিউজকে তিনি আরও বলেন, তিনি পারস্য উপসাগরের নাম ট্রাম্প উপসাগর দিতে চেয়েছিলেন। পরবর্তীতে চিন্তা করেছেন যে ট্রাম্প উপসাগর নাম দেওয়াটা ঠিক হবে না। ট্রাম্প বলেন, ইরান আলোচনার টেবিল ছাড়েনি, আমি ভবিষ্যৎবাণী করছি তারা ফিরে আসবে এবং আমরা যা চাই তাই দিয়ে দিবে। আমি 90% চাই না, আমি 95%ও চাই না, আমি পুরোটাই চাই। তাদের হাতে খেলার মতো আর কোনো কার্ড নাই। এটা হচ্ছে ফক্স নিউজকে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন তার যে বাংলাটা, সেই বাংলাটা বিবিসি বাংলা রিপোর্ট করেছে, সেটি থেকে আমি আপনাদেরকে শোনালাম। এটি হচ্ছে তার একটা অবস্থান, অর্থাৎ তিনি ভাবছেন যে তিনি এই যুদ্ধে জয়ী, সেটা তো তিনি ঘোষণা দিয়েছেনই, আর এখন তিনি বলছেন যে তারা পুরোটাই চান, তিনি যা চাইবেন ইরান তাই করবে। এখন বাস্তবতা হলো যে ইরান এখানে কি করছে। ইরান বলেছে যে যেই জায়গায় এসে আটকেছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরান নিয়ন্ত্রণ ছাড়বে না, এবং ইরান এই হরমুজ প্রণালীতে টোল বসাবে। টোল প্লাজা এর মধ্যে হয়েছে। একটা তথ্য দেই আপনাদেরকে যে ইরান একটা প্রজেকশন করেছে, একটা এস্টিমেট করেছে যে তারা যদি কম পরিমাণেও যদি একটা টোল বসায়, সেটাতেও তাদের বছরে $60 বিলিয়ন আয় হবে। এই হরমুজ প্রণালী থেকে ইরানের বছরে আয় হবে $60 বিলিয়ন কমপক্ষে, এবং সেটি তাদের বিশেষজ্ঞরা বলছেন 70 থেকে $80 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। তো এইরকম হরমুজ নিয়ে এরকম পরিকল্পনা করছে ইরান। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হরমুজ প্রণালী দিয়ে যে সকল জাহাজ চলবে এবং যারা এটিতে টোল দেবে সেই জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনী আটকে দেবে। এটি হচ্ছে তার হুমকি। তো আপনি একদিকে বলছেন যে ইরান যা চাইবে তাই দিয়ে দেবে, আরেকদিকে বলছেন যে তিনি জলসীমায় যারা টোল দিবে তাদেরকে আটকে দেওয়া হবে। তার মানে কি হরমুজ প্রণালীতে আপনার নিয়ন্ত্রণ নাই? আপনারা যে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে সেখানে তাদের মাইন অপসারণ করা হচ্ছে, সেদিক দিয়ে মার্কিন রণতরী চলেছে, এই যে কথাগুলো সেগুলোর সাথে তার এই যে হুমকি এবং তার এই যে শেষ যে দাবি, এটির সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করে। তার মানে হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে ইরান যে পরিকল্পনা, এবং তারা কিন্তু বলেছে যে ইরান বারবার করে বলেছে হরমুজ প্রণালী হচ্ছে তাদের রেড লাইন। রেড লাইন কিন্তু এটা আমেরিকারও ছিল। আমেরিকার পক্ষ থেকে রেড লাইন মানে হচ্ছে যে চুক্তির একটা চূড়ান্ত শর্ত, আলোচনার এবং চুক্তির একটা চূড়ান্ত শর্ত হচ্ছে হরমুজ প্রণালী। তো সেই হরমুজ প্রণালীতে ইরান তার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ তারা করবে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে এখান থেকে এটিকে উন্মুক্ত করে দিতে হবে, এখান থেকে কোনো টোল আদায় করা যাবে না। এখন ধরে নিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় যারা টোল দিবে এখানে তাদেরকে আটকে দেবে। এখন কয়টা দেশের এই জাহাজকে আটকে দেবে? ভারত, চায়না, জাপান, ইউরোপের অনেক দেশ এই যে চ্যানেল, এই যে হরমুজ প্রণালী, এই চ্যানেল দিয়ে তাদের বিপুল পরিমাণে এলএনজি এবং এই যে তেল আমদানি করে, তাদের জাহাজ এদিক দিয়ে চলাচল করে। এখন চীন যদি তাদের জাহাজ যায়, জাপানের জাহাজ যদি দেয়, ভারতের জাহাজ যদি দেয়, এইসব দেশের জাহাজ কি আমেরিকা আন্তর্জাতিক জলসীমায় আটকে দিতে পারবে? তাহলে কি সেটি আটকে রাখতে পারবে আমেরিকা? তাহলে তো সব রাষ্ট্রের সাথে তার আবার দ্বন্দ্ব তৈরি হবে। এটি প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে
এইসব দেশগুলো হরমুজ প্রণালীতে টোল দিতে চাইবে কিনা, বা চাইলে কি পরিমাণে টোল তারা দিবে, কিংবা আন্তর্জাতিক যে সমুদ্র আইন আছে সেটিতে কোনো বাধা হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়তো হতে পারে। কিন্তু হরমুজ প্রণালীতে যে একটা কিছু করবে ইরান, সেটি অনেকটা পরিষ্কার। এ বিষয়ে তারা ওমানের সাথেও কিন্তু একটা আলোচনা করেছে, যে বিষয়টি সব খুব বড়ভাবে আসেনি। কিন্তু এই যে যুদ্ধবিরতির আগে কিন্তু ওমানের সাথেও কিন্তু একটা আলোচনা হরমুজ প্রণালী নিয়ে আহ, ইরান করেছে। কারণ হরমুজ প্রণালীটা হচ্ছে ইরান আর ওমানের মাঝখান দিয়ে গিয়েছে। ফলে এই দুই দেশ যদি একটা ভিতরে ভিতরে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে থাকে, তাহলে হরমুজ প্রণালীতে আমেরিকার নিয়ন্ত্রণ নেওয়াটা খুব সহজ নয়। এবং খুব সহজ নয় বলেই আমি যেটি বলছি, যে ডোনাল্ড ট্রাম্পের এখনকার যে ভাষা, সেই ভাষাটা হচ্ছে অনেকটা পরাজয় মেনে নেওয়ার মতো ভাষা। পরাজয় মেনে নেওয়ার একটা লক্ষণ। এখন তিনি সরাসরি তার পরাজয় মেনে নেওয়ার কথা বলতে পারছেন না, এই কারণে হয়তো এই ভাষাগুলো ইউজ করছেন। তিনি বলছেন যে ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করা এবং সেখান দিয়ে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। শেষে গিয়ে তিনি বলেছেন খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে। তার এই যে ভাষা, এই ভাষাটাই বলে দেয় যে যেই ডোনাল্ড ট্রাম্প মাত্র এই কয়েকদিন আগে, অর্থাৎ এই যে যুদ্ধবিরতির আগের দিন, তিনি যেখানে হুমকি দিয়েছিলেন যে একটি সভ্যতা আজকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে চিরতরে বিলীন হয়ে যাবে, এমন একটা ঠান্ডা হুমকি, যেই হুমকির কারণে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল, সবাই উদ্বিগ্ন হয়ে গিয়েছিল যে তাহলে কি ইরানকে কোনো বড় ধরনের খেসারত দিতে হচ্ছে কিনা, সেই ডোনাল্ড ট্রাম্প এসে এখন কিন্তু আলোচনার পর কোনো সিদ্ধান্ত না হওয়ার পরেও এই ভাষায় যখন তিনি পোস্ট দিচ্ছেন, তখন বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা পরাজয় মেনেই নিয়েছেন। যদিও আমার দৃষ্টিতে, আমি আমার ভিডিওগুলোতে শুরু থেকেই বলে আসছি যে এই যুদ্ধে কেউ সরাসরি জয়ী বা পরাজিত সরাসরি ঘোষণা করার কোনো সুযোগ নেই। কারণ এটি হচ্ছে এমন কিছু রেড লাইন নিয়ে আলোচনা, যেটির কোনো সুনির্দিষ্ট মীমাংসা হবে না। ইরান কখনো তার পরমাণু কর্মসূচি থেকে পরিপূর্ণভাবে বের হয়ে আসবে না। সে তার যেই মিসাইল যেই তৈরি করা, ক্ষেপণাস্ত্র তৈরি করা, সেখান থেকেও সে পরিপূর্ণভাবে কখনো কম্প্রোমাইজ করে বের হয়ে আসবে না। ইরান কখনোই হরমুজ প্রণালী পরিপূর্ণভাবে কারোর উপর নিয়ন্ত্রণে পরিপূর্ণভাবে ছেড়ে দেবে, বা আন্তর্জাতিক বাহিনী সেটিকে নিয়ন্ত্রণ করবে, এরকম জায়গাতেও ইরান যাবে না। ফলে ইরানও যে আবার এটি মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য কখনোই সম্ভব নয় যেভাবে সে যাবে। ফলে এখানে সে একটা নিয়ন্ত্রণ রাখতেই চাইবে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র, সেটির জন্য হয়তো বিভিন্নভাবে বল প্রয়োগ করবে, নানা রকমের মেকানিজম করবে, কিন্তু এইখানে সে পরিপূর্ণভাবে এই নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্র আরোপ করতে পারবে না। আবার ইরানের তরফ থেকেও এই যে নানা রকমের নিষেধাজ্ঞা আছে, নানা রকমের যেই বিষয়গুলো আছে, সেগুলোর কারণে ইরানও নিজেকে পরিপূর্ণভাবে বিজয়ী এখানে ঘোষণা করতে পারবে না। তবে এই যুদ্ধে, এই যে 40 দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে আপাতভাবে বলা যায় যে বিজয়টা ইরানের হয়েছে। ইরানের অনেক ক্ষতি হয়েছে, 3375 জন মারা গেছে, সেখানে 395টা শিশু আছে মারা যাওয়াদের মধ্যে। 1,11,000-এর বেশি বাড়িঘর, স্থাপনা, সেগুলো ধ্বংস করা হয়েছে। এগুলো তাদের অনেক বড় ক্ষতি। বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, স্কুলে হামলা হয়েছে, তাদের যে পাওয়ার প্ল্যান্টে হামলা হয়েছে, তেল শোধনাগারে হামলা হয়েছে, এগুলো তাদের অনেক বড় ক্ষতি, কোনো সন্দেহ নেই। যেটি এস্টিমেট করা হয়েছে প্রায় $120 বিলিয়ন মতো, 100 থেকে 120 বিলিয়ন ডলারের মতো এখন পর্যন্ত ক্ষতি এস্টিমেট করা হয়েছে যুদ্ধের, ইরানের। তারপরেও কিন্তু এই যুদ্ধে নৈতিকভাবে ইরান জয়ী হয়েছে, এবং বলা যায় যে ফিজিক্যালিও এখন অনেকটা তারা কিন্তু তাদের অবস্থান থেকে এতটুকু সরে আসেনি। তাদের যে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে শীর্ষ কমান্ডাররা সবাই নিহত হয়েছে। তারপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বলন, তাদের যে অবস্থান, সেখান থেকে তারা এতটুকু সরেনি। ফলে নৈতিকভাবে এরই মধ্যে ইরানের যে জয় হয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যায়, এবং আমেরিকা এখানে নৈতিকভাবে পরাজিত হয়েছে সাময়িকভাবে। এখন ভবিষ্যতে কি করবে, কিভাবে তারা এটাকে নেগোশিয়েট করবে, সেটি ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু আপাতত এখানে নিজেকে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ঘোষণা করে হয়তো মনে মনে সান্ত্বনা পেতে পারেন, কিন্তু সেই বিজয়টা তাদের হয়নি, বরং বিজয়ের পতাকাটা স্ট্রংলি উড়াতে পেরেছে ইরানিরাই। এখন ভবিষ্যতে ইরানে এখানে আরও কি আসতে পারে, কি হতে পারে, সেই বিষয়গুলো দেখার বিষয় আছে। আমরা এর মধ্যে একটা ডেভেলপমেন্ট দেখছি যে সৌদি আরবে পাকিস্তানের বিমান বাহিনীর বিমান গিয়ে যোগ দিয়েছে, 3টি বিমান, জেট বিমান।
এগুলো নানা রকমের ইঙ্গিত দেয় আসলে মধ্যপ্রাচ্য নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন করে চেঞ্জ হবে এবং মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সেটি কমিয়ে ফেলা হচ্ছে অথবা কমে আসছে, সেটি নিয়ে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই একটা ভিডিও করব। তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।